আমাদের জীবনে বন্ধু এইটা খুবই বড় একটা অংশ। সেই স্কুলে যাওয়ার আগে থেকেই বন্ধুত্বটা শুরু হয় এবং মোটামুটি জীবনের শেষ দিন পর্যন্ত চলে। একই বন্ধু সারা জীবন থাকে না, তবে বন্ধু মোটামুটি থাকে। এখন বন্ধু আসলে কাকে বলে? প্রশ্নটা বেশ সহজ, উত্তরটা খুব জটিল। সাধারণত ছোটবেলায় আমরা যার সাথে খেলে আনন্দ পাই তাকে আমরা বন্ধু বলতাম, যে ও আমার বন্ধু। আর যার সাথে মজা পেতাম না তাকে আমরা বন্ধু বলতাম না। মোটামুটি আমাকে যে আনন্দ দেয় সেই হচ্ছে আমার বন্ধু, তাই না? সহজ সংজ্ঞা। এরপরে স্কুলে আমরা যাই। স্কুলে আমরা যাদের সাথেই পড়ি এক ক্লাসে, তারা সবাই আমার বন্ধু। এটা হচ্ছে বন্ধুত্বের আরেকটা সংজ্ঞা, যদিও এই সংজ্ঞাটা অ্যাকুরেট না। 2 নম্বর সংজ্ঞাটা অ্যাকুরেট না, কারণ এক ক্লাসে পড়লেই বন্ধু হয় না। কারণ এক ক্লাসে পড়া সবাই আমাকে কিন্তু আনন্দ দেয় না। এদের মধ্যে অনেকে আমাকে কষ্ট দেয়, অনেকে আমার সময়টাকে কঠিন করে দেয়, অনেকে হিংসা করে, অনেকের কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না, বিপদের সময় পাশে থাকে না, আনন্দের সময় ঠিকই চলে আসে। তো ক্লাসমেট, একই ক্লাসে পড়েছি, ক্লাসমেট, কিন্তু তারপরেও এটা একটা সংজ্ঞা। একই ক্লাসে পড়ছি, আর এক ক্লাসে পড়ছিলাম, বন্ধু, ওকে, নিলাম, এটাও বন্ধু ধরলাম। তো এরপরে স্কুলের কলেজের এই কাঠামোর বাইরেও আমাদের কিছু বন্ধু হয়। এই বন্ধুরা যে কেউ হতে পারে। এটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, আমার থেকে কম বয়সের হতে পারে, বেশি বয়সের হতে পারে, সম্পূর্ণ অন্য পেশার, অন্য সামাজিক কাঠামোর হতে পারে। হয়তো তোমার বাবা একজন অফিসার, তুমি পড়াশোনা করছো, তোমার বন্ধু হতে পারে একজন চায়ের দোকানদার, হতেই পারে। কারণ মানুষ তার জীবিকা অর্জনের জন্য নানা রকম পথ অবলম্বন করে, কিন্তু মানুষ মানুষই। সামাজিক শ্রেণীবিন্যাস এটা একটা সত্য বাস্তবতা, কিন্তু তিক্ত বাস্তবতা। আমরা মানুষকে মানুষের পেশা দিয়ে একেবারে ভাগ করে ফেলি। এটা সবসময় ঠিক না, কিছু ক্ষেত্রে আবার ঠিক। কিছু ক্ষেত্রে ঠিক কখন? অনেক সময় একটা জিনিস হয় যে মানুষ যে কাজটা করে সে একসময় তার কাজের পরিবেশ যেরকম সে সেই রকম হয়ে যায়। তুমি দেখবা যে একজন শিক্ষক যে টিচিং দেয় সে একরকম মানসিকতার, আবার আহ, যে বাসের হেল্পার তার মানসিকতা আর এক রকম, আবার যে ব্যবসায়ী সে আর এক রকম। কারণ ওই পরিবেশে চলতে গিয়ে তার যেসব পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেই পরিস্থিতিগুলো তাকে পরিবর্তন করে দেয়, বা ওই পরিস্থিতিগুলো তার একটা মানসিক কাঠামো তৈরি করে। তো তারপরেও বন্ধুত্ব সম্ভব হতে পারে, হয়ে যায়। যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে লালন ফকিরের বা লালন সাঁইজির বন্ধুত্ব হয়েছিল। তো এই বন্ধু, এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, বা কি বলা যায়, অবিচ্ছেদ্য অংশ। বন্ধুত্বের অনেক ব্যবহার আছে। প্রথম ব্যবহার হচ্ছে এই জায়গাটা আমাদের একটা রিল্যাক্সের জায়গা। এখানে গিয়ে আমরা কমফোর্ট ফিল করি, যে ওখানে খুব মেপে মেপে কথা বলতে হবে না। ওখানে ওটা একটা আমার আপন জায়গা। বন্ধুত্ব যদি এইটুক ক্রিয়েট না করে তাহলে সেই বন্ধুত্ব রাখার কোনো মানেই নেই। বন্ধুর কাছে গিয়ে যদি খুব মেপে মেপে বুঝে শুনে কথা বলতে হয় তাহলে ওই সম্পর্কটা না রাখাই ভালো। কারণ সে বন্ধু না, সে সাধারণ মানুষ। বন্ধুর কাছে আমরা ভুলভাল করব, ভুলভাল বলবো, ছোটখাটো অপরাধ হয়ে যেতে পারে। আবার ভালোবাসা যখন আসবে তখনও সেটা হবে আনলিমিটেড, কোনো বাধা ধরা কিছু না। তো বন্ধুর ব্যবহার অনেক। আমি অন্য একটা বিশেষ ব্যবহারের কথা বলি। আমরা যখন সমাজে চলতে গিয়ে কোনো সমস্যায় পড়ি, যে নিজে বুঝতে পারছি না,
অথবা আমাদের মনে যখন অনেক চিন্তা চলে, কোনো চিন্তার একটা ফিনিশিং আমরা পাচ্ছি না, বা সন্দেহে দ্বিধা দ্বন্দ্বে আছি, যে চিন্তাটা কি এরকম হবে নাকি অন্যরকম হলে ভালো হয়, তখন আমরা কি করি? প্রথমত আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করি, যাকে বন্ধুর মতো মনে করি তার সাথে আলোচনাটা করি, এবং বন্ধুর কাছে আমরা ওই বিষয়ে মতামত চাই যে তোর কি মনে হয়, এবং ওই মতামতগুলো আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ ক্ষেত্রেই ওই মতামতগুলো আমরা গ্রহণ করি। একটা আড্ডায় বসে সমস্যার কথা বললাম, সবাই একটা মতামত দিল, বা এভারেজ একটা মানে মেজরিটি মতামত আসলো, সাধারণত ওইটাই আমরা গ্রহণ করি, ওর বাইরে খুব কমই যাই। তার মানে বলা যায় যে আমাদের জীবনের অনেক ডিসিশন কিন্তু আমাদের বন্ধুরা আমাদের করে দেয়। আমাদের অনেক চিন্তাকে এদিক ওদিক মোড় ঘুরিয়ে দেয় কিন্তু আমার বন্ধুরা। তাহলে সে কিন্তু শুধুমাত্র একটা চা খাওয়ার ব্যাপার স্যাপার না, বা চা খাওয়ার সঙ্গী না, অনেক বড় ব্যাপার। আমার মনের একটা নিয়ন্ত্রণই তার কাছে, আবার তার মনের নিয়ন্ত্রণটাও অনেকটা আমার কাছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। অনেক সময় আমরা বন্ধুত্ব করতে গিয়ে জ্ঞানকে উপেক্ষা করি, আবেগকে বেশি প্রশ্রয় দেই। বন্ধু বলেছে এটাই করতে হবে, বন্ধু বলেছে এটাই ঠিক না। কারণ আবেগ হচ্ছে আমাদের একটা সাময়িক অবস্থা, জ্ঞান সার্বজনীন। সত্য বিচার করতে গেলে, বা কোনটা সত্যি কল্যাণকর, এটা বিচার করতে গেলে একটা দুইটা বিচারে হয় না, অনেক রকম তথ্য নিয়ে তারপরে বিচারটা করতে হয়। শুধুমাত্র আবেগ দিয়ে বিচার করলে ব্যাপারটা ভুল হয়ে যায়, এবং বন্ধুত্বের সঙ্গে যে বিশাল আবেগ জড়ানো, এটা বলাই বাহুল্য। অনেক সময় হয় কি, ধরো তুমি একটা চশমা পরেছো, সানগ্লাস, হয়তো লাল রঙের, ফর এক্সাম্পল, তোমার গ্লাসটা লাল, তুমি কিন্তু পৃথিবীর সবকিছু লালচে লালচে দেখবা। তুমি এবার একটা নীল রঙের চশমা পরো, তুমি দেখবা যে পৃথিবীটা নীল। তোমার পায়ে যে জুতাটা আছে, এই জুতা পরে তুমি হাঁটো, এবার এই জুতায় সফট সোল, তোমার সোলটা তো সফট, তাই না? এখানে একটা ছোট্ট কাঁটার মতো রাখো এবং ওইটা পরে তুমি হাঁটো, তুমি দেখবা যে তোমার পৃথিবীটাকে তিক্ত মনে হচ্ছে, যন্ত্রণার মনে হচ্ছে, সবকিছুর মধ্যে তোমার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। তোমার একটু মাথা যন্ত্রণা করেছে, তুমি দেখবা যে সবার সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট শরীর, নির্দিষ্ট পরিবার, নির্দিষ্ট সমাজ এবং সার্বিকভাবে একটা বিশেষ মানসিক কাঠামো নিয়ে সে তোমার সামনে হাজির হয়, তাতে সে তোমার বন্ধু হোক আর শত্রু হোক, এগুলোর বাইরে কেউ নাই। তুমি যখন কারো কাছে কোনো বিষয়ে তোমার ব্যক্তিগত চিন্তাটাকে বলো যে এটা এরকম কিনা, সে কিন্তু তোমাকে বন্ধু হিসেবে জানে, সামাজিকভাবে তোমার ভিতরে কিন্তু সে প্রবেশ করেনি, তোমার শরীরের মধ্যে কিন্তু ঢোকেনি, কেউ ঢুকতে পারে না। তুমি যখন তাকে একটা কথা বলেছো, সে তোমাকে উত্তরটা করবে কিভাবে করবে? তার ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার পরিবার, তার সমাজ, তার আর্থিক অবস্থা, তার বাবা মায়ের সম্পর্ক, তার ভালোবাসা হইছে কি হয় নাই এই সম্পর্ক, তার শারীরিক অবস্থা, সবকিছু মিলিয়ে তার যে একটা মানসিক কাঠামো দাঁড়িয়ে গেছে, তার উপর ভিত্তি করে তোমাকে একটা পরামর্শ সে দেবে। একটু কঠিন হয়ে গেল, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমার এক পরিচিত একজন মানুষ আছে, বা ছিল। তো আমার ছোট ভাই, তার ওয়াইফ, এবং তার ওয়াইফ এবং আমার মা, মানে আমার ভাইয়ের বউ আর এবং আমার মা, এদের সম্পর্ক অনেকটা মা মেয়ের মতো, অসাধারণ একটা সম্পর্ক। মানে বাইরের থেকে কেউ এসে দেখলে বুঝতে পারবে না যে এরা বউ শাশুড়ি। আমাদের পশ্চিম বাংলার বেশিরভাগ নাটকের অন্যতম একটা উপকরণ হচ্ছে বউ শাশুড়ির ঝগড়া, পারিবারিক ক্রাইম। তো আমার এই পরিচিত যে সে একেবারেই বিশ্বাস করছে না যে এইটা আসলে সম্ভব, যে স্ত্রী, আমার মা, আমার ভাইয়ের ওয়াইফ
এবং আমার মা, এদের সম্পর্ক মা মেয়ের মতো ভালো। তার ভাষ্য মতে এটা সামনে থাকবে না, সামনে অবশ্যই একটা ঝগড়া হবেই, হতেই হবে। এবং আমি তাকে যতই বলি আমি প্রত্যক্ষদর্শী, আমি নিজে সাক্ষী দিচ্ছি, তারপরেও তার চিন্তায় সে অটল। না ভাই, দেখবেন যে আজ হোক কাল হোক সমস্যা একটা হবেই, এটা হয়, এটা হতেই হবে। তো আমি তার এইরকম একটা মানসিকতার কারণটা একটু ভাবতে শুরু করলাম, যে আমি যেখানে নিজে বললাম আমার পরিবার, সে আমার ভাইকেও চেনে না, ভাইয়ের ওয়াইফকেও চেনে না, সম্পূর্ণ না জেনে না শুনে আমার সাক্ষীর পরেও সে কেন তার জায়গায় অটল, একটু রাগই হলো। কিন্তু পরে আমি একটু চিন্তা করে দেখলাম, এই মানুষটা, তার পারিবারিক সমস্যা আছে। সে ছোটবেলা থেকে দেখেছে তার বাবা মায়ের ঝগড়া। তার বাবা তাকে ছোটবেলায় খুব মারতো, মানে ধরে ফিয়ে মারতো। তার বড় ভাইয়ের ওয়াইফ কপাল কুঁচকে থাকে, এবং বিয়ে করার পরের থেকে তার ওয়াইফ বড়, মানে যে তার যে ভাবি, তার সঙ্গে সম্পর্কটা ঠিক কোনোদিনই ভালো না। ভাবির কথাগুলো সবসময় একটু খোঁটা টাইপের কথা। তো দীর্ঘদিন এরকম একটা পরিবেশে থাকতে থাকতে সে মনে করেছে জগৎটাই এরকম। তার পরিবারের একটা সমস্যা দিয়ে সমস্ত পৃথিবীর সম্পর্কগুলোকে সে দূষিত মনে করা শুরু করেছে। তো তার পারিবারিক সমস্যা, তার যে অভিজ্ঞতা হয়েছে তার ভাবির কাছে, তার বাবার কাছে, তার আপন ভাইয়ের কাছে, তাতে সে মনে করেছে পারিবারিক এই সমস্যাগুলো চিরন্তন সত্য, সবার জন্য সত্য হতে বাধ্য। এটা একটা উদাহরণ। এখন তার কাছ থেকে যখন আমি এরকম কথাগুলো শুনবো বা তুমি শুনবা, তার মানে হচ্ছে তার একটা বিষ, যে বিষটা তার পরিবার থেকে সে গ্রহণ করেছে, একটা ভুল ধারণা। এবং এই ভুল ধারণাটা তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, যেহেতু খুব বেশি দূর তার জ্ঞানের সাধনাটা নাই, অনেক বিচার বিশ্লেষণ সে করেনি, অল্পতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং একটা সার সিদ্ধান্তে পৌঁছে গেছে। তার আত্মবিশ্বাসে ওই কথাগুলো তোমার কাছে মনে হবে এটাই তো, তাই তো, তখন তোমার যে সুন্দর চিন্তা তা নষ্ট হবে। সুতরাং কার কাছে তুমি কি প্রকাশ করছো, তার যোগ্যতা কতটুকু, সে সে কোন অভিজ্ঞতায় মানুষ, এটা বোঝার দরকার আছে। আর একটা উদাহরণ দিই, আমি যে উদাহরণগুলো দিব সব আমার জীবনের ঘটা, আমার বন্ধু বান্ধবের ঘটনা। হয়তো তাদের মধ্যে কেউ এইটা দেখে ফেলে রাগ হতে পারে, কিন্তু তারপরে ওটা জানার দরকার যে কেন আমাদের মধ্যে সমস্যাগুলো হয়, কোথায় পরিবর্তন করলে এই সমস্যাগুলো আর হবে না। আমার একটা শখ আছে, আমি আমার পাশের শহর হচ্ছে খুলনা, আমি খুলনার রূপসা ব্রিজের ওখানে চা খেতে খুব পছন্দ করি। তো আমি মোটরসাইকেল নিয়ে যাই, সপ্তাহে ২-৩ বার যাই। এটা যে কারো কাছে হাস্যকর। প্রায় ২-৩০০ টাকার তেল পুড়িয়ে ওখানে যে ৫ টাকা ১০ টাকা দিয়ে বা ২৫-৩০ টাকা খরচ করে চা খাই। ওখানে একটা ফাঁকা জায়গা, পাশে একটা নদী, এবং অপরিচিত কোনো মানুষ, পরিচিত না, এটা আমাকে ভীষণ আনন্দ দেয়, অসাধারণ আনন্দ দেয়। এটা অনেকে পছন্দ করে না, কেউ নাই, একা একা যেয়ে বসে রয়েছিস, কিন্তু আমার কাছে এটা খুবই আনন্দের। তো এইটা আমার এক পরিচিত জন খেয়াল করছে যে আমি প্রায় এরকম মোটরসাইকেল চালাই, প্রায় ২৫-২৬-৩০ কিলোমিটার দূরে যেয়ে চা খাই। তো তার বুদ্ধিতে, তার যে চিন্তা ভাবনা, সে বলেছে, তার মন্তব্য হচ্ছে যে ভাই এরকম যাবেন না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, কখন কোথায় একটা অঘটন ঘটে যেতে পারে, এটা একটা বাস্তবতা যে দুর্ঘটনা ঘটে, এটা তো অস্বীকার করতে পারেন না। ওকে, কথা তো ঠিকই বলছে, কিন্তু সে আসলে নিজের অজান্তে কি করেছে এটা জানো? আচ্ছা, তার মনটা একটু বিশ্লেষণ করি, কেন সে কথা বলল। মানুষ প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যায় না, আকাশে ওড়ে, পড়ে যেতে পারে। এখানে দুইটা বাস্তবতা আছে, একটা হচ্ছে আমি প্লেনে করে নিউ ইয়র্কে যাব এবং ওখানে আমি টাকা ইনকাম করব বা একটা উন্নত জীবন পাবো,
অথবা আটলান্টিকের মধ্যে ডুবে মরে যাব। দুইটাই তো বাস্তবতা, নাকি? আমি এখান থেকে খুলনায় যাব, যে আমি চা খাবো, আনন্দ করব, মনটা ভালো করে চলে আসবো, এটাও একটা বাস্তবতা। আবার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে শুয়ে থাকবো, এটাও তো বাস্তবতা। কিন্তু কেন সে নেতিবাচকটাকে গুরুত্ব দিল, ওইটাকে কেন বাস্তবতা হিসেবে দেখাচ্ছে, ভালোটাকে কেন দেখছে না? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তার ভালো দেখার অযোগ্যতা। সে ভালো দেখতে পারে না, এটা তার মনের অক্ষমতা। তুমি এটা খুব সহজেই বুঝতে পারবা। কপোতাক্ষ নদের পাশে বসে তাকে মনে করে মধুসূদন দত্ত একটা কবিতা লিখেছে, তাই না? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। সে ওইটা দেখেছে। জীবনানন্দ দাশ ধানসিঁড়ি নদী নিয়ে লিখেছে, ওখানে কাদা মাটি রোদ, তার মধ্যে সে অনেক কিছু দেখেছে। ধানশালিকের দেশ দেখেছে। দেখার জন্য মনের একটা সক্ষমতা লাগে, সবারই সক্ষমতা নাই। তুমি যার তার কাছে ব্যক্তিগত কথা মতামত কি করা উচিত এটা বলে নিজেকে যে কোন বিপদে ফেলো। এই যে সে একটা নেতিবাচক ঘটনা দেখেছে, কারণ তার নিজের মোটরসাইকেল চালানো ভালো না, তার মনটা দুর্বল। সে সবসময় আতঙ্কিত একটা মন নিয়ে ঘোরে, কোথায় মরে যাই, এটা খেলে কি হয়, ওটা খেলে কি হয়। জীবনটাকে সে নিজেই উপভোগ করতে পারে না। যখনই আমার একটা আনন্দের কথা তার কাছে আমি বলেছি যে আমি কিন্তু এরকম আনন্দ করি, সে আমার আনন্দের চিন্তার মধ্যে একটা নেতিবাচক চিন্তাকে ঢুকিয়ে দিয়েছে এবং আমার মনটাকে দিয়েছে। আমাকে দিতে পারেনি, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেবে, তোমাকে দেবে। তুমি ওই এরকম নানা রকম আশঙ্কা তোমার মনে ঢুকিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ তোমার আশেপাশে পাবা। তুমি একটা কাজে আনন্দ পাচ্ছ, করছো, হঠাৎ করে কেউ একজন এসে তোমাকে 10 রকম বিপদের কথা মনে করায় দেবে, তুমি কাজটা আর করতে পারবা না। তোমার বন্ধুরাই অনেকে এটা করবে, এটা একটা ব্যাপার। আমার আরেকটা বন্ধু ছিল, তার একটা নারী ঘটিত ব্যর্থতা ছিল বা আছে, মানে খুবই দুঃখজনক ঘটনা। তার কাছের মানুষ তাকে ছেড়ে আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, যেটা সামাজিকভাবে অবৈধ, এটা করে এসে চলে গেছে, যেটা তার মনে একটা ভীষণ দুঃখ ব্যথা হয়ে আছে। কারণ দীর্ঘদিন তার সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক ছিল এবং এই বিষয়টাকে সে মেনে নিতে পারেনি। সে ভদ্রলোক, সমাজে শিক্ষিত লোক হয়েই চলে, তাকে দেখলে কিছু বোঝা যাবে না, কিন্তু আমি তার ভেতরটা জানি। এরকম একটা কষ্ট তার মনের মধ্যে বাসা বেঁধে আছে এবং যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে সেই দিন থেকে পৃথিবীর সকল নারী তার কাছে জঘন্য মানুষ হিসেবে বিবেচিত হচ্ছে। এবং তার একটা, যত বিবাহিত মানুষ আছে, যত মানুষ প্রেম করে বা বিয়ে করতে যাচ্ছে বা করবে, তাদেরকে সে একটা কথাই বলে, বিয়ে শাদী ওসব নারী মেয়ে ওইসব প্রেম ট্রেম কিছু না, সব সেক্স। দুনিয়ার সবই সেক্স, সেক্স করার জন্যই সবাই এগুলা করে। এটা সে সবসময় এই কথাটা বলে, ওইটা করার জন্যই মানুষ বিয়ে করে। আমি তাকে বলি, বন্ধু এরকম না, মানুষের সঙ্গী দরকার, কথা বলতে মন চায়, আবেগের কথা বলতে ইচ্ছা করে, অসুস্থ হলে পাশে একজন লোক দরকার হয়, কথা বললে ভালো লাগে। অনেক সময় আছে সারাদিন ঝগড়াঝাটি করছে মানুষের সাথে পেশাগত কারণে, সামাজিক বিপর্যয়ের মধ্যে এসেছে, রাত্রেবেলা যখন একটা পরিবারের কাছে যায়, সন্তান বা স্ত্রী ভালোবাসাটা পায়, স্পর্শটা পায়, সবকিছু সে ভুলে যায়। না না না, সবই ভাই, সবই ওই 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 কারণে করে। তার সঙ্গে যে মেয়ের আবেগ ছিল, সেই মেয়ে ওই রকম, এবং একটা যৌনতার কারণে সে চলে গেছে আনন্দের জন্য। সে এখন সমস্ত জীবনটা তার কাছে ওইরকমই হয়ে গেছে। সুতরাং আমার এই বন্ধুর কাছে যতদিন সে স্বাভাবিক না হচ্ছে, তার কাছে কোনো প্রেম আবেগ প্রকাশ করাটা ঠিক না। কারণ তার কাছে এই বিষয়ে কোনো তথ্য দিলেই ওটা খুব বিকৃতভাবে আমার কাছে ফেরত আসবে। এরকম তোমাদেরও হয় বা হবে। তো আমাদের বন্ধুদের মধ্যে এরকম কয়েকটা ঘটনা মনে পড়লো। আবার কেউ কেউ দেখবা যে তোমাকে ডেয়ার ডেভিল বা তুই এরকম একটা খেতাব দিয়ে তোমাকে দিয়ে উদ্ভট সব কাজ টাজ করাতে চাইবে। কেউ তোমাকে বলবে চাকরি কিছু না, কেউ তোমাকে বলবে ব্যবসা ট্যাবসাগুলো ফালতু, কেউ বলবে পড়াশোনা করে কি হয়, কেউ বলবে পড়াশোনাটাই জীবন, কেউ বলবে ধর্ম টর্ম দরকার নেই, ওগুলো ফালতু কুসংস্কার, কেউ বলবে ধর্মটাই জীবন।
নানা মানুষ নানাভাবে তোমাকে বুদ্ধি দেবে। ধরো একজন মানুষ তার জীবনে কোনো, আমার এক বন্ধু ছিল মোটরসাইকেল চালাতো, তার পেছনে উঠলেই বলতো, বন্ধু সরাসরি বেহেশতে যাব, ট্রাকের মধ্যে ঢুকাই দেবো, সরাসরি বেহেশতে চলে যাব। সেই কথা কেন বলতো জানো? তার জীবনে প্রচন্ড হতাশা ছিল, সে জীবন থেকে মুক্তি পেতে চাইতো। তো সে একটা মোটরসাইকেল চালাচ্ছে আর তার পিছনে আমি বসছি, তাহলে আমি কোথায় যাব? আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ এরকম আছে, আমাদের কাছের মানুষ, আমরা তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে ভালোবাসাই উচিত, বাসতেই হবে, কাছে টানতে হবে। কিন্তু নিজের কথা, কোন কথা কাকে বলছি এবং সে কোন বুদ্ধিটা আমাকে দিচ্ছে, কোন পরামর্শটা আমাকে দিচ্ছে, কোন মতামতটা আমাকে দিচ্ছে, এটা একটু খেয়াল করতে হবে। কেউ একটা কথা বলেছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে একটা কথা বলেছে, ওই কথাটাই করতে হবে, ওইটাই রাইট, এটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তার বাবা মায়ের সঙ্গে কেমন সম্পর্ক, যে ছেলেটা বা মেয়েটা প্রচন্ড রকম ভাবে শাসনে মানুষ হয়েছে, তার কিন্তু মানসিকতা একরকম। আবার যে বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মানুষ হয়েছে, তার মানসিকতা আর একরকম। একই কথা তুমি দুইজনকে বলবা, দুইজন দুই রকমের পরামর্শ দিবে। সুতরাং আমাদের বন্ধুদের সঙ্গে মিশে আনন্দ করতে হবে, অবশ্যই বন্ধু রাখতে হবে, কিন্তু তারপরে এটাও বিবেচনা রাখতে হবে, যেটা খুবই সত্য, যে প্রত্যেকটা মানুষ আলাদা। আমার কথা তুমি কখনোই হুবহু বুঝতে পারবা না, তোমার কথা আমি হুবহু কখনোই বুঝতে পারবো না। হয়তো আন্দাজ করে তোমাকে একটা কিছু বলতে পারবো, এবং সেটা অবশ্যই আন্দাজটা হবে আমার জ্ঞানের উপর ভিত্তি করে, আমি যা বুঝছি জীবনটাকে। যেমন ধরো আমি কিন্তু আহ, ধরো খুব বেশি আমি দৌড়াতে পারি না, তাই না? অনেক দূর হাঁটলে আমি ক্লান্ত হয়ে যাই। সুতরাং আমাকে কোনো বন্ধু যদি বলে চল বান্দরবানে ঘুরে আসি, আমি কিন্তু বলবো দরকার নাই, চল এই কুয়াকাটা দিয়ে ঘুরে আসি। কারণ কি? কারণ আমি জানি যে পাহাড়ে উঠতে গেলে আমার খবর হয়ে যাবে, আমার সমুদ্র এটা সহজ, যে বসে থাকবো, হয়ে গেল। সুতরাং আমার কোন কোন মানুষ তোমার শুধু বন্ধু না, আসলে এটা সব মানুষের জন্যই প্রযোজ্য। তোমার আত্মীয়, তোমার বাবা, তোমার মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, যে কেউ তোমাকে যে পরামর্শগুলো দেয়, মনে রাখবা সম্পূর্ণ তার নিজের বেসিকে দেয়, তোমার বেসিকে না। সুতরাং সেইটা গ্রহণ করবা কি করবা না, এটা অবশ্যই ঠান্ডা মাথায় বেশ কিছু সময়, বেশ কিছু দিন ধরে বিবেচনা করতে হবে, না হলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। কারণ তুমি এবং তোমার বন্ধু এক না, অবশ্যই আলাদা, সৃষ্টিগতভাবে আলাদা। সুতরাং হুবহু কারো কথা শোনা যাবে না, ভুল হয়ে যাবে।